নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রিপা, পাপিয়া, মৌমিতা, অপর্ণা চার মা লক্ষ্মী আসছেন আজ আমার সঙ্গে খেলতে। তারাও অপেক্ষা করছেন আমার জন্য, আমি অপেক্ষা করছি তাদের জন্য। তাহলে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? একদম একদম একদম। টেনশন হচ্ছিল মনের মধ্যে, তো কিসের টেনশন? যে খেলতে এসেছি, দিদিকে দেখে ভয় পাবো না কি সাহস করবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। এখন ভেবে উঠতে পেরেছো? হ্যাঁ, কেমন সাহস হচ্ছে। সাহস হচ্ছে? হ্যাঁ। ভেরি গুড। চলো একটু আলাপ করি আগে সবার সঙ্গে। রিপা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রিপা রাজবংশী। আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি একটা নার্সিংহোমে সিকিউরিটি গার্ডের কাজ করি। বাহ। আমি একজন সিঙ্গেল মাদার। গুড। পাপিয়া, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পাপিয়া মণ্ডল, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমি লোকের বাড়ি কাজ করি। কি কাজ করো? জল তোলা, বাসন মাজা, এইসব কর্ম ওকে করি। ওকে। মৌমিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি মৌমিতা মণ্ডল, আমি বোলপুর বীরভূম থেকে আসছি। আমি এমডিসিনের গয়না বিক্রি, আর আমার সঙ্গে একটা স্ক্যাম হয়েছিল। স্ক্যাম হয়েছে? হ্যাঁ। আচ্ছা, শুনবো, দাঁড়াও আসছি তোমার কাছে। নমস্কার সুজিতা, আমি অপর্ণা ধর, আমি একজন আয়ার কাজ করি। উত্তর 24 পরগনা থেকে আসছি, নীলগঞ্জ বারাসাত। আচ্ছা। আমার স্বামীর স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক 2018 সালে। তার জন্যই এখানে এসছি আজকে। এখন কেমন আছেন? এখন টিপিক্যালি পুরো একদম ভালো না, খুবই অবস্থা খারাপ। ডান সাইড বেঁকে যাচ্ছে, মুখ কথা বলতে পারছে না, ডান হাত পুরো প্যারালাইসিস পড়ে গেছে। যার জন্যই আজকে আমি এখানে একা এসেছি। কিছুই করতে পারি না না না, একদম বেড রেস্ট। মুশকিল এরকম মানুষকে নিয়ে এগোনো, বেশ টাফ। ওকে, এই শোটা সবাই দেখো? হ্যাঁ। তাহলে তো তোমরা সবাই জানো যে কত মানুষ কত রকম অসুবিধার মধ্যে। হ্যাঁ। তারপরেও তারা বাঁচছে। আমি চেষ্টা করি এই 1-1.5 ঘন্টা তাদেরকে একটু হাসিয়ে মজা করে আনন্দ করে তাদের সময়টা যাতে কাটে, কিছু একটা নিয়ে যায় সঙ্গে করে, একটু একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট তাদের সবার যেন হয়। তার মানে খেলাগুলো সবাই জানো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে শুরু করি খেলা, তারপর আবার আরো কথা বলছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখা করে। আচ্ছা, রিপার কাছে আসি খেলার আগে একবার। তোমার এই সিকিউরিটি গার্ডের কাজ কতদিন হলো করছো রিপা? 4 বছর হয়ে গেল করা। 4 বছর। আর তুমি সিঙ্গেল মাদার কবে থেকে? সিঙ্গেল মাদারও 4 বছর, আমার স্বামী চলে যাওয়ার পর থেকেই আমি এই কাজটা করছি। শুরু করেছো। কত বড় বাচ্চা তোমার? বড় মেয়ের বয়স হচ্ছে 8 বছর, ছোট মেয়ের বয়স হচ্ছে 6 বছর। 8 আর 6? হ্যাঁ। তারা তো ছোট ছোট। তার মানে হ্যাঁ, ছোট। তোমার ডিউটি আওয়ার্স কি? ডিউটি আওয়ার্সে আমি মায়ের বাড়ির সামনে থাকি। আমি যখন ডিউটি যাই তখন আমার বৌদিদের কাছে রেখে দিয়ে চলে যাই। বৌদিরা দেখাশোনা করে? হ্যাঁ, বৌদিরা দেখাশোনা করে। তারা ভালো? তার মানে তারা খুবই ভালো। তোমার বিয়ে গন্ডগোল হলো কি করে? বিয়ের গন্ডগোল, আমি ক্লাস 9-এ থাকতে থাকতে আমি নিজেই বিয়ে করেছিলাম। বিয়ের পর বড় মেয়ে তখন পেটে আসার পর থেকে তখন থেকে একটু ঝামেলা চলছিল। বড় মেয়ে হয়ে যাওয়ার পর বড় মেয়ে বড় হলো, তার ছোট মেয়েও পেটে আসলো। ছোট মেয়ে পেটে আসার পর সেই মারধর করতো, খেতে দিত না, সারা রাত বাইরে বের করে রেখে নিজে দিত। পছন্দ করে যাকে বিয়ে করলে সে মারছে কেন? এখন এবার আমি তো নিজে থেকে বিয়ে করেছি, এবার ওরা হয়তো জিনিস চাইতো, আমি সেটা বলতাম যে আমি কেন নেব। এই বিয়েতে জিনিস দেওয়া যতদিন না বন্ধ হবে, বিয়েতে জিনিস দেওয়া ততদিন এইটা বন্ধ হবে না। মেয়ের বাবা মাদের সবার আগে বলতে হবে শুধু মেয়ে দেব, শুধু মেয়ে যাবে, আর কিচ্ছু যাবে না। এইটা যতদিন না মেয়ের বাবা মারা বলতে পারবেন ততদিন এই জিনিস কমবে না। আমি এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ আমি এখানে শুনতে পাই এই একই ঘটনা, এবং এইটা তো চলবে এরকম একটা জিনিস মনে হয়।
দিস নিডস টু স্টপ সামওয়্যার। তারপর ওরা জিনিস চাইতো, তো আমি বলতাম কেন আমি নেব, আমাকে তোমরা নিজে থেকে নিয়ে এসেছো, এখন যদি আমার মা বাবা পারে তো যদি দেবে, আর না হলে দেবে না। আমি আমার মা বাবার কাছ থেকে একটা টাকা পয়সাও নিয়ে আসবো না। তাতে আমি সংসার করলে করব, না করলে আমি ছেড়ে চলে যাব, আমার কোনো আপত্তি নেই। ছোট মেয়ে যখন 2 বছর বয়স, তখন ছোট মেয়ের হাড়ে ফুটো ধরা পড়লো। তো আমি টাকার জন্য কান্না পায়ে হাতে ধরেছি, কিন্তু আমার স্বামী বসে থেকে দেখেছে আমার মেয়ের এমন অবস্থা, 7 দিন বমি করেছে, খাইনি কিছু। আর আমি কোথায় না কোথায় গেছি একাই, কাউকে কিছু লজ্জায় বলতেও পারিনি, যেহেতু নিজে বিয়ে করেছি। তো আমি গোষ্ঠী করেছিলাম, তো সেখান থেকে লোন নেওয়া হয়েছিল। স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী থেকে লোনের জন্য আমি অ্যাপ্লাই করি, কিন্তু আমার মেয়ের এমন অবস্থা খারাপ যে তাড়াতাড়ি ইমিডিয়েটলি অপারেশন করতে বলেছে। আমি গিয়ে হাতে পায়ে ধরার পর ওরা এক কথায় ফান্ডে থেকে টাকা তুলে দিয়ে আমি অপারেশন করে নিয়ে আসি। অপারেশন করে দিয়ে কিন্তু বাদ বাকি 40,000 50,000 টাকা মতন আমার বাড়ি থেকে লেগেছে। সেটা তো আমি লোনের মাধ্যমে তুলেছিলাম, আমি তো তখন কিছু করিনি, কিন্তু আমার স্বামী সে টাকাটা দিত না। ওই বলাতে ঝামেলা অশান্তি করে তখন আমি চলে আসি, কারণ আমি কাজ না করলে। কাজ করতো? মার্বেলের কাজ করতো। মার্বেল, পাথর লাগানো। হ্যাঁ, বলাতে আমি দেখলাম যে কথায় আমাকে যখন টাকাটা দিল, আমি তাদেরকে তো আমাকে ফেরত দিতে হবে, না দিলে তো আমার তো আর কোনো আপদ বিপদ হলে তো তারা আর দেবে না। তার জন্য আমি মায়ের বাড়ি চলে আসি। প্রথমে আয়ার কাজ করতাম, আয়ার কাজ করার পর মেয়ে দুটোকে রেখে রাতে আয়ার কাজ করতাম, দিনে সেলাই করতাম। ওখানে একজনের সাথে, একটা দিদির সাথে দেখা চেনা পরিচয় হলো, তো ওনাকে আমি বললাম যে আমার এরকম ছোট বাচ্চা, তার উপরে অসুস্থ, তো আমাকে একটা কম টাইমের মধ্যে কাজ থাকলে দিদি একটু দেখে দিও না, আমি করব। তো দিদি আমাকে দেখে দিয়েছিল, ওখান থেকে যোগাযোগ করে আমি সিকিউরিটি গার্ডের কাজ করছি। মেয়ের এমন অবস্থা, আমি মেয়েকে আর দ্বিতীয়বার চেক আপে নিয়ে যেতে পারিনি, অপারেশন করে নিয়ে এসে। আর মা বাবার কাছে চাইবো, মায়ও তো লোকের বাড়ি কাজ করে, বাবা দিনমজুরির কাজ করে, কোথা থেকে পাবে? তো এই সন্তানদের যিনি বাবা, তিনি কোনো দায়িত্ব নেন না, উনি কোনো দায়িত্ব দেন না। আমি খবর নেন না, টাকা পয়সাও পাঠান না। তো কোনো আইনি পদক্ষেপ নিয়েছো? আইনি পদক্ষেপ ভোটের আগে নিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো রেসপন্স করছে না, কিছু বলছেও না যে দেবে কি দেবে না। ভোট তো অনেক দিন হয়ে গেছে, তারপর কি হলো? হ্যাঁ, কিন্তু আমার মা হয়তো ভেবেছিল সবকিছু মিটমাট করে হয়তো নিয়ে যাবে। আবার মিটমাট, আবার নিয়ে যাবে? মা চেয়েছিল, কারণ বাড়ির একটা মেয়ে মারা খারাপ কেন লাগে। এত এইভাবে চান বলো তো? মারা, তোমার মা এসছেন? আসেন? কেউ আসেনি। তোমার মা আশা করি দেখছেন এই শোটা আজকে। কেন চাইছেন মারা? আপনি মা হয়ে চাইছেন আপনার মেয়ে আবার চলে যাক, গিয়ে মার খাক? আরে একদম যাবে না, কোনো প্রশ্নই উঠছে না। তার কারণে সম্মান নেই, কোনো একটা মানুষ হিসাবে তার কোনো সম্মান নেই, একটা মেয়ে হিসাবে তার কোনো আত্মমর্যাদা নেই। সে জেনে শুনে আবার যাবে সেখানে মার খেতে? ছি 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 ছি, মাদের এই চাওয়াগুলো বন্ধ করতে হবে। তুমি যদি আজকে আবার ওখানে ফিরে গিয়ে মার খাও, তোমার মেয়েরাও শিখবে এটাই স্বাভাবিক। তার মানে মার খেতে হয় মেয়েদের। তোমার দুটো মেয়ে এটা শিখতে শিখতে বড় হবে। ক্যান ইউ ইমাজিন? ওই জন্যই আমি চলে এসেছি, যাতে আমার জীবনটার মতন ওদের জীবনটা যাতে না হয়। তারা যেন তোমাকে দেখে শেখে যে মাথা সোজা করে, শিরদানা সোজা করে বাঁচা কাকে বলে, নিজের পায়ে দাঁড়ানো কাকে বলে। বুঝেছো? রিপা, বাড়ি থেকে কেউ এসছে আজকে? না, বাড়ি থেকে কেউ আসেনি। ওকে, নো প্রবলেম। সো নাও হোয়াট ইজ ইউর প্ল্যান? আছে, আমি তো রেলের জায়গায় থাকি, আমার মাথার গোজার একটা ঠাইয়ের দরকার, তো আমি 1 লাখ টাকা পেলে মানে বাড়িটা নিজের একটা জায়গা কিনে কোনো রকমে টিনের চালা করে থাকবো মেয়ে দুটোকে নিয়ে। তোমার বাড়ি কোথায়? এই যে রেল লাইন? হ্যাঁ। আর এইখানে তুমি থাকো? হ্যাঁ, ওই যে টিনের বাড়িটা, ওটা আমার বাড়ি। এই ঘরটা তোমার? হ্যাঁ। কিন্তু এটা রেলের জমি, তোমার জমি নয়। তো 1 লাখ টাকায় সেটা হবে? না হলে কিছু লোন করব, লোন করে তুলে কিছুটা দেব। চলো দেখা যাক লাখ টাকা পাও কিনা। কিন্তু রাউন্ডগুলো ভালো করে খেললে তো অনেক টাকা এমনিও পাবে। চলে এসো। চলো রিপা, তোমার 1 মিনিট সময় শুরু।
এখন লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ চিড়িয়া হাতটা খালি করে নাও, খালি করে নাও। মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস যেন নেড়া মাথায় চিরুনি তলাশ বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি হাই গো আমি 007 লেখা পাই একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো। ওরে সার্ভার বন বন করি সার্চিং মোড অন ওরে সার্ভার বন 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 হাতটা খালি করো, খালি করো, হাতটা খালি করে নাও চট করে। পাঁচশো, 1000, 1500, আরো 200, 3400, 450, 40, 50, 3650। এবার পাপিয়ার কাছে আসি। তোমার কথা শুনি একটু। তুমি কজনের বাড়িতে কাজ করো? দিদি আমি 4 থেকে 5 বাড়ি কাজ করি। ও, তোমার অঞ্চলেই, তোমার হ্যাঁ, এরিয়াতেই? আমাদের গ্রামেই। কি কি কাজ করো? ওই হয়তো কারোর বাড়ি 4 বালতি জল দিয়ে মানে দুবেলায় আমাকে যেতে হয়। আচ্ছা। কিছুটা কাজ করে বাড়ি চলে আসি, এসে বাচ্চারা স্কুলে যায়, ওদের গুজন গাজন করে দিই, বাড়ি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে 4টের মধ্যে আবার যেতে হয়। তারপর তোমার বাড়ির কাজগুলো কে করে? আমরাই করি, ভোরবেলা উঠি, কি করবো দিদি, বাচ্চাদের মানুষ করার জন্য এইটুকু তো কষ্ট করতেই হবে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে সবাই আছে, আমরা 2 মেয়ে, আমি, শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেওর, যা, সবাই আছে। তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড মারা গেছে। ও, অনেক দিন? 2021 সালে। 5 বছর হয়ে গেছে। 6 বছরে পড়ে গিয়েছে। ও, কিভাবে? সুইসাইড। কেন? আমার বরের সোনা দোকান ছিল, নিজে হাতে কর্ম করতো, ওই যে দমদম স্মৃতির মোড় ওখানে কাজ করতো। হ্যাঁ। কাজ করার পরে মানে আমাদের গ্রামে গিয়ে দোকান করেছিল। শ্বশুরকে বললো যে বাবা তুমি জায়গা দাও, আমি দোকান করি। তা শ্বশুর এক কথায় দিল যে ভালো হলো, একটা সোনার দোকান করবে, ছেলে নিজে হাতে কাজ করে। শ্বশুর দিয়েছিল, দোকানও সেখানে বাঁধলো। 1 থেকে 2 বছর দোকানটা ভালোই চললো, মানে জুয়া খেলার নেশায় পড়ে গেছিল। তারপরে মানে লাখ লাখ টাকা দেনা করে ফেলেছিল, কয়েক লাখ টাকা, কি আমরা সামলাতে পারছিলাম না। মানে জায়গা জমি সব চলে গেল। তারপর আমাদের দেওর, ওনারা যমক ভাই, আমার বর যিনি উনি বড় ছিলেন, দেওর উনি ছোট, যমক ভাই, ওনারও সমস্ত কিছু চলে গেল ভাইয়ের জন্য। উনিও সোনা দোকানে, আরও ওনার 4-6টা লেবার নিয়ে উনি কাজ করতো, ওনার জন্য মানে ওনারও সমস্ত কিছু চলে গেল। মান সম্মান তো গেল, জায়গা জমি যতটুকু ছিল তাও গেল। সব চলে যাওয়ার পরেও ঠিকঠাক ছিল, কাজকর্ম সেরকম করতো না, মানে স্বর্ণকার শিল্পী হয়ে নিজের জীবনটাই আমি শেষ করে দিলাম। নিজে বলতো আর কি যে আমার মতন পাপী দুনিয়ায় কেউ নেই। ডিপ্রেশন হয়ে? হ্যাঁ, মানে বলতো। তার 2021 সালে মার্চ মাসের 2 তারিখে উনি মারা যায়। ওই যে ঘাস মারা বিষ উনি খেয়েছিল। 11 দিন ছিল, 11 দিনের পরে উনি মারা গেছে। মারা যাওয়াতে তখন আমার ছোট মেয়ের বয়স 8 মাস। যে বড় মেয়ে, ওর বয়স তখন 10 বছর। সেই থেকে
আমার এই জীবন, মানে লোকের বাড়ি কি করব, কলকাতা শহরে অত চিনি না, জানি না। ভোরবেলা উঠে ঘরের কাজ করে বেরিয়ে চলে যাই কাজ করতে, কিছুটা কাজ করে আসি, এসে আবার ঘরের কিছুটা করে আবার বিকালে যাই। তো এখন তোমার বাচ্চারা কত বড়? ওই তো একজন ওই বড় মেয়ে 10 বছর আর ওইটা ওই 6 বছর। তোমাদের নাম কি? আমার নাম দিশা মণ্ডল। আর দিশার বোন? রাখি রাখি। তুমি রাখিটা মাথায় বেঁধে চলে এসছো? হ্যাঁ রাখি। ও রাখি পূর্ণিমার দিন হয়েছিল, ওই জন্য ওর ঠাকুরদার নাম রেখেছে রাখি। রাখি। হ্যাঁ। ওকে। রাখি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ডিপি। প্রিপারেটরি। ও, আর দিশা কি পড়ছো? এই এখন 10-এ পড়ছি, সামনের 10 বছর মাধ্যমিক। মাধ্যমিক দেবে। ওকে। তোমার কি প্ল্যান? 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা পেলে দিদি আমার ওই মেয়ে দুটোকে আমি ভালো করে লেখাপড়া শেখাতে চাই, ওদের কোনো একটা জায়গায় আমি দাঁড় করাতে চাই। আমার নিশ্চয়ই। বড় মেয়ের খুব ইচ্ছা যে আমার মা এত কষ্ট করছে আমাদের জন্য, আমার মার জন্য আমরা কিছু করবো, মানে আমি কিছু করবো, আমার বড় মেয়ের খুব ইচ্ছা। তা আমার ইচ্ছা আমি 1 লাখ টাকা পেলে ওদের লেখাপড়ার কাজে লাগাবো। So, দিশা পড়াশোনায় ভালো? হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে ও প্রত্যেক ক্লাসে রয়েছে। ফ্যান্টাস্টিক। বুঝলাম, সবারই টাকার দরকার, জিতবে তো একজন, খুব চাপ। কিন্তু রাউন্ডে অনেক টাকা জেতা যাবে, সেগুলো তো যেত। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো পাপিয়া। তোমার 1 মিনিট সময় পাপিয়া, শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। করছে লগনে ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো। হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। ভালো করে ধরো, টাইম চলে যাচ্ছে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর মা ধরো ভালো করে, ওখানে আটকে আছে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ভালো করে ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। চলা জানিয়ে দেব দুনিয়া, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। কেন ধরো, ধরো, ধরো। রঙের বেলুন উড়তে থাকে। হাতটা খালি করো, হাতটা খালি করে নাও। হাতটা খালি করো। ওপর থেকে পড়ছে, ধরো। ওপর থেকে পড়ছে। কাশকুসুম চিন্তারা 500, 1000, 1500, 90, 1900, 1910। এইবারে মৌমিতার কাছে আসি। তুমি জুয়েলারি বিক্রি করো বললে, কি তোমার দোকান আছে না বাড়ি আমার বাড়ি? দোকান নেই, বাড়ি বাড়ি। কত এরিয়া ঘোরো? আমাদের শান্তিনিকেতন এলাকায় বাড়ি। শান্তিনিকেতন থেকে অন্য পাড়ায় যাই, যেমন নিচুকুটি, মানে আমাদের যেখানে এরিয়াগুলো রয়েছে স্টেশন পেরিয়ে ওইদিকে যাই, গোটা পাড়াতেই ঘুরি, আর দূরে দূরেও যাই। আর কি স্ক্যাম হয়েছে তুমি বললে? স্ক্যাম হয়েছিল আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছিলাম। তো ওই এনজিওতে আমাকে বলেছিলেন যে মেম্বার দেওয়ার জন্য, জয়েনিং করার জন্য। তো যেরকম মেম্বার আমি দেবো সেই হিসাবে আমাকে কার্ড দেওয়া হবে, ডায়মন্ড কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, এরকম 3টে কার্ডের নাম দেওয়া হয়েছিল। তো আমি কোনো কার্ড পাইনি, আমি অনেকজনকে জয়েন করেছিলাম, গোটা 35 জনকে জয়েন করেছিলাম। তো প্রথম যখন আমি জয়েন করাই 875 টাকা দিয়ে আমি জয়েনিং, মানে তারা সবাই হয়েছিল, আমি নিজেও জয়েনিং করেছিলাম। তারপর প্রত্যেক মাসে 350 টাকা করে দিতে হতো। দিতে হতো? কেন? সেটা 3 মাস পর 3000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা। ঢোকার পর ওই ফিনাইল, ধূপকাঠি, এসব নানা রকম তৈরি শেখানো হবে। তো ওনারা আসবেন, মানে এসে শিখিয়ে যাবেন আমার বাড়িতেই, আমি জায়গাও করেছিলাম।
তো ওনারা আসেননি বা কেউ শিখতেও পাইনি আমরা। আমাদেরকে বলা হয়েছিল যে শেখার পর আমরা যে মালগুলো তৈরি করব আমাদের বাজারে বিক্রি করার সেগুলো সুযোগ করে দেওয়া হবে। তো আমি টাকা কালেকশন করে আমি প্রত্যেক মাসেই দিয়ে দিতাম। তো 3 মাস পর যখন টাকা ঢুকলো না, আমাকে ওনারা চাপ দিচ্ছেন যে এখনও টাকা কেউ দেয়নি, আমি টাকাটা কালেকশন করে তাতেই দিন। আমি বললাম না, এখনও পর্যন্ত আপনারা একটা টাকা ছাড়েননি, অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। তো আমি এই টাকা এখন আর আপনাকে আমি কালেকশন করে দিতে পারছি না, কারণ মেম্বাররা কেউ টাকা দিতে চাইছে না, আর আমি নিজেও আর নিই নেমে ওদের কাছে চেয়ে। তো আপনারা আগের যে টাকাটা দিন, তারপর আমি মানে আপনাদের 875 প্রথম মাসে, হ্যাঁ, তারপর 350 টাকা করে প্রত্যেক আরো মাসে, 3 মাস আরো তুমি 3 মাস, দিয়েছো। হ্যাঁ মানে পার হেড 1925 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো ইনটু 35 জন, হ্যাঁ প্রায় 2000 টাকা করে। 35 জনের 67,000 টাকার বেশি, 67,375 টাকা তুমি ওনাদের দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, সাপোর্ট ইন্ডিয়া নাম এনজিওটার। তো আমাদের কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দিতে পারেনি গো। আমি কিছু টাকা দিয়েছি লোন করে। কাকে দিয়েছো? যেই মেম্বারকে আমি জয়েনিং করেছিলাম। ও। এবার ওনারা তো বড় কোম্পানি, ওনাদের তো কোনো বিবেক নেই, ওনারা না দিলে ওনাদের কিছু মনে হবে না। তো সেই টাকাটা আমি কিছুটা ওনাদের দিয়েছি, এখনো কিছু টাকা বাকি আছে যেটা এখনো পর্যন্ত দিতে পারিনি আমি। পুলিশে কমপ্লেন করেছো? না, আমি পুলিশে কমপ্লেন করি। কেন? করিনি, বা ওনারা আশ্বাস দিয়েছিলেন যে না দেবো টাকাটা, আপনি ধৈর্য ধরুন। আমি সে ধৈর্য ধরেই আছি। কতদিন আগের ঘটনা? প্রায় 3 বছর হয়ে গেল। তো তুমি 3 বছর ধরে ধৈর্য ধরে বসে আছো, সেই লোকটা এসে তোমায় টাকা ফেরত দিয়ে যাবে? ওই 35 জনকে সঙ্গে নাও, তুমি শিগগিরই গিয়ে থানায় কমপ্লেন করো, অ্যাড্রেস দিয়ে, ফোন নাম্বার দিয়ে, নাম দিয়ে। 35 জনকে সঙ্গে নিয়ে 36টা লোকের কথা থানা শুনবে না? এটা হয় কোনোদিনও? তোমার বাড়ি থেকে কেউ এসছে না? হ্যাঁ, আমার শাশুড়ি মা এসছেন আর আমার ছেলে এসছে। আমার নাম প্রিন্স মণ্ডল। প্রিন্স মণ্ডল? ও আগেই মাইক তুলে বলছে আমার নাম প্রিন্স মণ্ডল। তোমাকে কে বলেছে আমি তোমার নাম জিজ্ঞাসা করব? পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। ওকে। আর তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড টোটো চালাই, শান্তিনিকেতনে। টোটো চালায়? হ্যাঁ। ওকে, তোমার এক ছেলে? আমার এক ছেলে এক মেয়ে আছে। ওকে, তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমি ওই যারা টাকা পাবে তাদের দেবো, শোধ করতে চাও? আর আমার এই কি অন্যায়! হ্যাঁ, আমার এই যেই ব্যবসাটা আমি করছি, ওইখানে আরো একটু টাকা ইনভেস্ট করতে। হ্যাঁ হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় মৌমিতা, শুরু এখন। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। পড়ছে 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 পড়ছে। সামনে আটকে যাচ্ছে, সামনে আটকে যাচ্ছে আমাকে। রোয় না, এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। কি করে তো ওই টাকা আটকে যাচ্ছে, টাকা আটকে যাচ্ছে। হ্যাঁ তো না কেউ আমাকে বলো। রোয় না, এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। 500, 1000, 1500, 210, 2210। এবার অপর্ণাদির কাছে আসি, আপনার কাছে শুনি কি হয়েছিল। আমার হাজব্যান্ডের 2018 সালে এক ব্রেন স্ট্রোক হয়। তারপরে যে আমার বাড়ি ছিল লালকুঠিতে, হুম। ওই বাড়ি বিক্রি করে দিই। ও,
কেন? বিক্রি করে আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাতে হয় টাকার তখন। জন্য? হ্যাঁ, টাকার জন্য। চেন্নাইয়ে আমার হাজব্যান্ডের মানে ট্রিটমেন্ট, এটা হয়েছে, অ্যাটাকটা হয়েছে চেন্নাইয়ে। উনি কি করতেন? ওখানে আমাদের ব্যবসা ছিল, শাড়ির ব্যবসা। এখান থেকে মাল তুলে নিয়ে যে ওখানে ব্যবসা করতো। ওকে। ওই মানে সকালে উঠে মর্নিংয়ে চান করতে যাবে, চান করতে করতে স্ট্রোক, মানে পুরো ডান সাইডটা পড়ে গেছে, মুখ পুরো ব্র্যান্ড এদিকে চলে এসছে, হাত একদম ব্র্যান্ড, মানে কোনো পায়ের কিছু আর নেই। নেই। তো ওখানে একজন ওর কলিগ ছিল, তো ওখানে ও সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছিল। তো ভর্তি হয়েছিল, হওয়ার পরে ওই ডক্টর বলেছিল যে যতদিন বাঁচবেন ততদিন এই ট্রিটমেন্টই চালাতে হবে। তখন আমি কি, আমার নিরুপায়, আমার তো কেউ নেই, আমার ছেলের পড়াশোনা, তখন মেয়ে 16তে হয়েছে, একদম ছোট্ট 2 বছরের মেয়ে তখন। তো কি করব, আমার তো আর কোনো আউট ইনকামও ছিল না, ছেলে মাধ্যমিকও দেয়নি। আমি অটোমেটিকলি বাড়িটা বিক্রি করে দিলাম। দেওয়ার পরে হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করলাম, ওখানেই ট্রিটমেন্ট করছিলাম চেন্নাইতে। মানে এক একদিন এক একটা ইনজেকশন লাগতো 8,000 10,000। 3 দিন আইসি রুমে ছিল, 3 দিন দিতে হয়েছিল, এই বেলা একটা ও বেলা একটা। দেওয়ার পরে তখন সুস্থ হয়ে গিয়েছিল। 22 সাল থেকে তাও করেছি, 22-এর মানে যেরকমভাবে করেছি, কেন ছেলেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তখন মাধ্যমিক দিয়েছে, ওকেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে হবে, এদিকে মেয়ে, মানে তখন একটা এর মধ্যে পড়ে গেছিলাম। 24 অবধি আমি টেনেছিলাম কোনোভাবে, 23-24 টেনেছি, তারপরের থেকে আমি আর একদম টানতে পারছি না। এখন 2-3 বছর ট্রিটমেন্ট বন্ধ। ছেলে গ্র্যাজুয়েশনটা কোনো রকম দিয়ে এখন চেন্নাইয়ে একজন মানে ওরই বাবার বন্ধুর মারফত একটা হোটেল ওয়েটারের কাজ করছে। তো ছেলে বললো যে মা বাবাকে নিয়ে যাই, আমি যখন ওখানে যাচ্ছি, ওখানে যদি কোনো সরকারি হসপিটাল থাকে একটু দেখিয়ে যদি কোনো ট্রিটমেন্ট হয়। ছেলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 2 বছর হতে যাচ্ছে, ওই সরকারি হসপিটালেই রয়েছে। এখন পুরো কথা আস্তে আস্তে বন্ধ, কেন ছেলে যা রোজগার করছে আমি যা করছি হচ্ছে না। ওকে এখন লাস্টে মানে ওই বলেছে ডাক্তার ওখানকার, বলছে ভালো জায়গায় নিয়ে যে ট্রিটমেন্ট কর। তো ওর যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা হচ্ছে মাথুরা, ওইখানে হয়েছিল। ওই ডাক্তার বলেই ছিল যে প্রথম মানে এখন থেকে উনি যত দিন বাঁচবে ওই ট্রিটমেন্টই যার জন্য আজকে আমি 2 বছর ধরে পারছি না করতে। কেন মেয়ের চোখের পাওয়ার হাই পাওয়ার, মানে ও ছোট থেকে চোখে কিচ্ছু দেখতে পারতো না। ওকে এখন এখানেই লোকালি ডক্টর দেখিয়ে এখন অনেকটা আগের থেকে রিলিজ হয়েছে, কিন্তু আমি আয়ার কাজ করে আর ছেলে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে একদম ট্রিটমেন্ট করতে পারছি না, যার জন্যই আজকে আমি এখানে এসেছি। আমার পুরো নিরুপায়, ছেলে বলছে মা বাবাকে যদি ভালো জায়গায় ট্রিটমেন্ট করা যায় বাবা আবার সুস্থ হয়ে যাবে। ব্রেন স্ট্রোক হলে পুরো সুস্থ হয়ে যাবে এটা না, যা চলেছিল 2-3 বছর যেরকম চলেছিল, মানে হাঁটা চলা, আমি অনেক মানে ফিজিওথেরাপি থেকে আরম্ভ করে এভরিথিংস করেছিলাম, এসেও গিয়েছিল, অনেকটা এসে গিয়েছিল, তারপরে কিন্তু ওটা কন্টিনিউ করতে হতো। ওটা কন্টিনিউ করতে হতো, সেটাই। সো আজকে 1 লাখ টাকা পেলে আপনি সেটাই করতে চান, চিকিৎসা করবো। বাড়ি থেকে কেউ এসছে? আমার মেয়ে এসছে। ও হাই, ওর চোখ এখনো ঠিক হয়নি।
কিন্তু ওকে ডাক্তার দেখানো হয়েছে? ওকে গেল জানুয়ারিতে দেখিয়েছি, তারপর আর দেখাতে পারিনি। তোমার নাম কি? অদ্রিকা ধর। অদ্ভিকা। তুমি কি পড়াশোনা করো এখনো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6। ও 6-এ। তো তুমি আর তোমার মেয়ে এখানে থাকো? মর্নিংয়ে স্কুল চলে যায়, আমি আয়ার কাজে চলে যাই। সো আয়ার কাজে ডিউটি কতক্ষণের? 12 ঘন্টাও আছে, 8 ঘন্টাও আছে, 10 ঘন্টা। সকালের ডিউটি নাও? হ্যাঁ। হ্যাঁ। তাহলে হবে না। সকালে ডিউটি করে বাড়ি ফেরো? 2টো, 2:30, 3টে এরকম সময় বাড়ি ফিরি। ও। ও সকালে 10টায় স্কুলে চলে যায়, ও ও 4টে, 4:30 বাড়ি ঢুকে। ওই টাইমটা ওকে আমি দিই, ওকে। কেন পড়া থাকে, তারপরে চোখের এক্সারসাইজ থাকে। আর 12 ঘন্টা পারি না আমি, আমার সুগার, প্রেশার, হাই সব। ও এভরিডে সুগার প্রেশারের ওষুধ আমাকে খেতে হয়। আরে বাবা, কঠিন ব্যাপার। দেখা যাক কি হয়। ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে ধরো মা। হাতটা খালি করো। তোমার ছোঁয়ায় কি জাদু হয় মনে, অনলি প্রেম গিটার বাজায়। হাতটা খালি করে নিন। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশা। হাতটা খালি করে নাও। তোমার ছোঁয়ায় কি জাদু হয় ওপর থেকে পড়ছে, ধরো। গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশা। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ওপর থেকে পড়ছে, ভালো করে ধরো। পঞ্চাশ, 50, 100, 150, 70, 80, 180।